I'm Chiquita Banana, and I've come to say bananas have to ripen in a certain way, and when they're flecked with brown and have a golden hue, bananas taste the best and are the best for you. অন্যান্য ফলের পাশে আপনি এখানে যে ফলটি দেখতে পাচ্ছেন তা একসময় বিশ্বের অনেক মানুষই জানতো না যে এমন একটি ফলের অস্তিত্ব আছে। কিন্তু এমন একটি কোম্পানি ছিল যারা এটাকে পরিচয় করে দিতে ভূমিকা রাখে। আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে চিকুইটা কোম্পানি মানুষকে কলা খেতে আগ্রহী করে তোলে এবং এটাকে সংস্কৃতিতে পরিণত করে। প্রচার, শক্তি প্রদর্শন ও রক্তপাত নিয়ে এটি এমন এক ইতিহাসের অংশ যা কলা গণহত্যা নামে পরিচিত। চিকুইটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল বা চিকুইটা গ্লোবাল ব্র্যান্ড বিশ্বের বৃহত্তম কলা উৎপাদনকারীদের মধ্যে একটি। আপনাদের অনেকেই হয়তো এর নাম শুনেছেন অথবা কলা কিনেছেন। মূলত ইউনাইটেড ফ্রুট কোম্পানি নামে পরিচিত এই কোম্পানিটি 1870 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল বৃহত্তম মার্কিন বহুজাতিক সংস্থা যা বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় এবং 1960 সাল পর্যন্ত ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে কাজ করত। ইউনাইটেড ফ্রুট বা চিকুইটা যেসব দেশে পরিচালিত হতো সেখানে এল পালপো বা অক্টোপাস নামে পরিচিত ছিল, কারণ এর ব্যবসায়িক শাখা কেবল কলা বাগানই নয়, রেলপথ, বিদ্যুৎ গ্রিড, টেলিগ্রাফ ও টেলিফোন লাইন এবং স্টিমশিপ বন্দরগুলোও নিয়ন্ত্রণ করত। কোম্পানিটি মধ্য আমেরিকায় ব্যবসায়িক কার্যক্রমের অংশ হিসেবে দর্শনীয় স্থান পরিদর্শন এবং শিক্ষা সফরের জন্য ক্রুজ শিপ পরিষেবা দিত। এই ক্রুজগুলো পর্যটন প্রচার, ওই অঞ্চলে তাদের কার্যক্রমের ইতিবাচক মর্যাদা তৈরি এবং বৃহত্তর অর্থনৈতিক প্রভাব অর্জনে ভূমিকা রাখত। কোম্পানিটি বিংশ শতাব্দীর গোড়ার দিকে পর্যটন ব্যবসা শুরু করে এবং গুয়েতেমালা সহ মধ্য আমেরিকার বিভিন্ন গন্তব্যে ক্রুজ পরিষেবা প্রদান করে। এই ক্রুজগুলো গোল্ডেন ক্যারিবিয়ান প্রোগ্রামের অংশ হিসেবে অফার করা হতো এবং পানামা, গুয়েতেমালার মতো বিভিন্ন বন্দরে নোঙর করা হতো। ইউনাইটেড ফ্রুট কোম্পানির দুটি বৈশিষ্ট্য ছিল। প্রথমত, তারা শ্রমিকদের বিরুদ্ধে অপরাধ সংগঠনের জন্য ভাড়াটে সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করত এবং এই সহিংস কর্মকাণ্ডকে ন্যায্যতা দেওয়ার জন্য শ্রমিকদের কমিউনিস্ট বলে উল্লেখ করত। কোম্পানিটির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল তারা আইনি বিধানগুলোকে কেবল নিজেদের স্বার্থে ব্যবহার করত। যেমন 1990 সালে উইলিয়াম জর্জ নামে একজন শ্রমিক কাজ করার সময় ট্রেনের ধাক্কা খেয়েছিলেন। ইউনাইটেড ফ্রুট তখন উইলিয়ামের মামলাটিও খারিজ করে দেয় এই বলে যে সে ছিল বিদেশি, যার মামলা আমেরিকান আদালতের এখতিয়ারে নেই। উইলিয়ামকে সমর্থন করতে আসা তার পরিবার ও সাংবাদিকদের প্রচেষ্টাও ফলপ্রসূ হয়নি এবং শেষ পর্যন্ত মামলাটি কোম্পানির পক্ষে যায়। ইউনাইটেড ফ্রুটের কলঙ্কের আরেকটি ঘটনা আছে যা গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা উপন্যাসে উল্লেখ করা হয়েছে। সেটা ছিল 1928 সালের সিনাগা গণহত্যা বা কলা গণহত্যা। ওই বছরের অক্টোবরে ইউনাইটেড ফ্রুট শ্রমিকরা তাদের দাবির একটি তালিকা তৈরি করে। তালিকায় মজুরি বাড়ানো, বীমা এবং তাদের চাকরি স্থায়ীকরণের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল যাতে তারা আইনি সুরক্ষা পায়। তারা ম্যাগডালেনা শ্রমিক ইউনিয়নের নামে এই দাবিগুলো উত্থাপন করেছিল, কিন্তু ইউনাইটেড ফ্রুটের তৎকালীন জেনারেল ম্যানেজার টমাস ব্র্যাডশো চতুরতার সাথে বলেছিলেন, আলোচনার জন্য কেবলমাত্র স্থায়ী শ্রমিকদেরই আইনি অধিকার রয়েছে। স্থানীয়দের সমর্থন নিয়ে 30,000-এরও বেশি শ্রমিক 3 সপ্তাহ ধরে ধর্মঘট চালিয়েছিল, কিন্তু অন্যদিকে ইউনাইটেড ফ্রুট ম্যানেজাররা তাদের দমন করতে লোক পাঠায়। অবশেষে গভর্নর এবং কোম্পানির ম্যানেজারদের সাথে কথা বলার জন্য সিনাগায় শ্রমিকরা জড়ো হলে তাদের উপর গুলি চালানো হয়। এমনকি সেখানে থাকা গরু এবং ভেড়াকেও রেহাই দেওয়া হয়নি। মৃত্যুর সংখ্যা সম্পর্কে কোনো পরিসংখ্যান নেই, কারণ অনেক মৃতদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এবং এই মর্মান্তিক ঘটনা ইতিহাসে চাপা পড়ে যায়। 1970 ও 80-এর দশকে কোম্পানিগুলোর একীভূতকরণ, ব্যবস্থাপনা পরিবর্তন এবং নাম পরিবর্তনের পর 1990-এর দশকে অনেক ইউনাইটেড ফ্রুট কোম্পানি চিকুইটা আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত হয়। Remember, now there's a name for better bananas, Chiquita bananas, fresh to you from the tropics for good flavor and good nutrition. Look for the band that says Chiquita bananas. চিকুইটা উত্তরাধিকার সূত্রে ইউনাইটেড ফ্রুটের বৈশিষ্ট্যগুলো পেয়েছিল, অর্থাৎ নতুন কোম্পানির আইনজীবীরা আইনের যথেচ্ছা ব্যবহার করেন এবং কেবল কোম্পানির স্বার্থে আইনের বিধানগুলোকে ইচ্ছেমতো কাজে লাগান।
1970-এর দশকের গোড়ার দিকে ল্যাটিন আমেরিকার দেশগুলোকে টিকে থাকার জন্য তাদের নিজস্ব পণ্য রপ্তানি করতে হয়েছিল, কিন্তু এর জন্য সরকারগুলোর পক্ষ থেকে রপ্তানি অবকাঠামো তৈরি করতে হয়। অন্যদিকে কলা ব্যবসায়ী পরাশক্তিগুলোর যোগসাজশের কারণে কলার দাম কমে যাওয়ায় ল্যাটিন আমেরিকার দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের কৌশলটি এই উন্নয়নশীল দেশগুলোর জন্য মডেল হয়ে ওঠে, যাতে তারা তাদের পণ্য রপ্তানি করে লাভবান হতে পারে। কোস্টারিকা ও পানামার মতো স্থানীয় রাজনীতিবিদরা 1974 সালের ফেব্রুয়ারির শেষের দিকে কলার দাম কমে যাওয়ায় সৃষ্ট সমস্যা সমাধানের চেষ্টা করেন। সিদ্ধান্ত হয় অপরিশোধিত তেলের মতো প্যাকেজিং ছাড়াই অন্যান্য দেশে কলা রপ্তানি করার। অবশেষে 1974 সালের 8 মার্চ রপ্তানিকারক দেশগুলো পানামা চুক্তিতে স্বাক্ষর করে এবং উত্তর আমেরিকার কলা বাণিজ্যের একচেটিয়া আধিপত্য যেমন চিকুইটার মোকাবেলা করার জন্য কলা রপ্তানিকারক দেশগুলোর ইউনিয়ন ইউপিইবি গঠিত হয়। এই ইউনিয়ন সিদ্ধান্ত নেয় ভালো বিক্রয় মূল্যের নিশ্চয়তা দেওয়া, যাতে উৎপাদনকারী দেশগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়া রপ্তানিকারক দেশগুলো আয়কর প্রদান করবে। এছাড়া বাজার, রপ্তানি, পরিবহন এবং বিপণন নীতিগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যাতে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ গড়ে ওঠে। Next time you shop, buy some bananas and be sure they're Chiquita bananas. ব্যবসা বিপদের মুখে দেখে চিকুইটা ঘুষ দিয়ে বিষয়টি সমাধান করার জন্য আইনজীবী নিয়োগ করে। 1975 সালে ম্যানহাটনে ইউনাইটেড ব্র্যান্ডসের প্রেসিডেন্ট এলি এম ব্ল্যাক আত্মহত্যা করার পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ব্ল্যাকের আত্মহত্যার কারণ তদন্ত শুরু করলে ব্যানানা গেট কেলেঙ্কারির ঘটনা ঘটে। জানা যায় যে ইউনাইটেড ব্র্যান্ডস কলার বাক্সের উপর কর কমানোর জন্য হন্ডুরাসের প্রেসিডেন্ট আরেলানোকে $125 কোটি ঘুষ দিয়েছিল। পরের বছর তারা আরও $125 কোটি ঘুষ দেয়, ফলে আরেকটি কর হ্রাস পায়, যার ফলে ইউনাইটেড ব্র্যান্ডসের $75 লাখ সাশ্রয় হয়। এ ব্যাপারে ইউনাইটেড ফ্রুটসের প্রতিনিধিত্বকারী আইন সংস্থা কভিংটন অ্যান্ড বার্লিং মার্কিন পররাষ্ট্র দপ্তরকে হস্তক্ষেপ করতে বলেছিল, যুক্তি দিয়েছিল যে হন্ডুরাসের ঘুষের খবর সেই দেশের সাথে মার্কিন সম্পর্কের ক্ষতি করতে পারে এবং শেষমেশ তাই হয়েছিল। ঘুষের খবর ফাঁস হলে হন্ডুরাসের সামরিক সরকারের পতন ঘটে। এই বিশাল কেলেঙ্কারির পর চিকুইটা ব্র্যান্ড জনসাধারণের মনে তার ভাবমূর্তি উন্নত করার জন্য একটি টেলিভিশন বিজ্ঞাপন প্রচারণা শুরু করতে বাধ্য হয়। I'm Chiquita Banana and I've come to say bananas have to ripen in a certain way, and when they're flecked with brown and have a golden hue, bananas taste the best and are the best for you. বিজ্ঞাপনের মাধ্যমে তারা মানুষকে দেখাতে চেষ্টা করেছিল যে তারা এখনও একটি বিশ্বস্ত ব্র্যান্ড। চিকুইটা ছিল প্রথম ব্র্যান্ডগুলোর মধ্যে একটি যারা টেলিভিশনকে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে ব্যবহার করেছিল, যা তাদেরকে বহু দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করেছিল। চিকুইটা কলার বিজ্ঞাপনে অ্যানিমেশনের ব্যবহারে ছিল সে সময়ের আবিষ্কার। 1947 থেকে 1949 সাল পর্যন্ত জন সাদারল্যান্ড প্রোডাকশন দ্বারা নির্মিত চিকুইটার প্রাথমিক বিজ্ঞাপনগুলো তাদের আকর্ষণীয় এবং নতুনত্বের কারণে প্রশংসিত হয়। চিকুইটার প্রচারমূলক গানটি আকর্ষণীয় কথা, সুর ও তালের জন্য ব্যাপক জনপ্রিয়তা পায়। কলাকে স্বাস্থ্যকর খাবার হিসেবে তুলে ধরার জন্য এভাবে প্রচেষ্টা চালানো হয়। Bananas are a solid food that doctors now include in baby's diet. And since they are so good for baby, I think we all should try it. See? বিজ্ঞাপনটি এতটাই জনপ্রিয়তা পায় যে এটি সাধারণ সাংস্কৃতিক বিষয় হয়ে দাঁড়ায় এবং অনেকেই এখনও গানটি গুনগুন করে গায়। Bananas must be eaten in a certain way. You can put them in a salad. You can bake them in a pie. Any way you want to eat them. It's impossible to beat them. কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। 1940-এর দশকেও আমেরিকার বাজারে কলা ছিল একটি অজানা ফল এবং এটা বিদেশি হিসেবে পরিচিত ছিল। চিকুইটার বিজ্ঞাপনের লক্ষ্য ছিল আমেরিকানদের এই বিদেশি ফলের সাথে পরিচয় করিয়ে দেয়া এবং খেতে আগ্রহী করে তোলা। এভাবেই বিশ্বের প্রথম ব্র্যান্ডেড ফল চিকুইটা কলার আইকনটির জন্ম হয়েছিল। When they are flecked with brown and have a golden hue, bananas taste the best and are the best for you. মিস চিকুইটা, যাকে ফলের প্রথম নারী বলা হয়, সে ল্যাটিন আমেরিকার কলা প্রচারের জন্য তৈরি বিজ্ঞাপনী চরিত্রে ছিল। তবে এই চরিত্রটি যৌনতা এবং বর্ণবাদী বলে সমালোচনার মুখে পড়ে।
এই কলা আকৃতির নারীটিকে প্রথম 1944 সালে ইউনাইটেড ফ্রুটের কলার বিজ্ঞাপনে ব্যবহার করা হয় এবং হাই হিল এবং স্টাইলিশ পোশাক পরা ফলটি ছোট অ্যানিমেটেড বিজ্ঞাপনের অংশ হয়ে ওঠে। একই অ্যানিমেশনগুলো পরবর্তীতে সিনেমায় দেখানো হয়েছিল, যা আমেরিকান বাজারে কলা প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। I'm a Chiquita banana, and I'm here to say I am the best banana in the world today. Ta-da! I'm voting for Chiquita Banana. I'm voting for Chiquita Banana. I'm voting for Chiquita Banana. এই নারী আকৃতির ব্যানানা উইমেন নাচ ও গানের তালে তালে কলার উপকারিতা বর্ণনার মাধ্যমে মার্কিন নারীদের কলার সাথে পরিচয় করিয়েছে। বিজ্ঞাপনগুলোতে কলার বিদেশি চাষ এবং আমেরিকা থেকে এর পার্থক্যের বিষয়টিও তুলে ধরা হয়। যেমন বলা হয়, ল্যাটিন আমেরিকায় একটি গ্রীষ্মমণ্ডলীয় স্থান, তাই সেখানকার কলা আপনাদের ফ্রিজে রাখা উচিত নয়। Bananas like the climate of the very, very tropical equator. So you should never put bananas in the refrigerator. 1987 সালে দ্য পিঙ্ক প্যান্থারের স্রষ্টা অস্কার গ্রিলো ব্যানানা ওম্যানকে বাস্তব নারীতে রূপান্তরিত করেছিলেন। তিনি সমস্ত প্রতীকী লিঙ্গ বৈষম্য দূর করে নারী পরিচয়ের উপর জোর দেন। Well, we have a treat for you today. Let's welcome our longtime friend, Miss Chiquita. I'm Chiquita Banana, and I've come to say I offer good nutrition in a simple way. When you eat a Chiquita. তবুও চিকুইটার পরিণতি ভালো হয়নি। 2007 সাল থেকে চিকুইটা কলম্বিয়ার বেসামরিক নাগরিকদের উপর নৃশংসতা চালানোর জন্য দায়ী আধা সামরিক বাহিনী AUC নিয়োগ এবং অর্থায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে হাজারো অভিযোগ ও মামলার সম্মুখীন হয়েছে। AUC 1997 থেকে 2006 সালের মধ্যে কলম্বিয়ার রক্তপাতে ভূমিকা রাখে এবং 2001 সালে মার্কিন সরকারের সন্ত্রাসী সংগঠন হিসেবে ভূমিকা পালন করেছিল। কলম্বিয়ার পুলিশের মতে শুধুমাত্র 2000 সালের প্রথম 10 মাসেই তারা 804টি হত্যাকাণ্ড, 203টি অপহরণ এবং 75টি গণহত্যা চালিয়েছে, যার মধ্যে 507 জন নিহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল সশস্ত্র গোষ্ঠীগুলোকে বিপুল অর্থ দিয়ে কলম্বিয়ার কলা বাগানে গণহত্যা চালানো। এছাড়া ছিল ট্রেড ইউনিয়ন, কলা শ্রমিক এবং সোশ্যাল ওয়ার্কার সহ বেসামরিক নাগরিকদের উপর নির্যাতনের ঘটনা। এই সহিংসতার ফলে হাজার হাজার কলম্বিয়ান পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। এছাড়াও AUC দ্বারা অনেক লোককে অপহরণ বা নিখোঁজ করা হয়েছিল এবং তাদের পরিবার জানে না তাদের ভাগ্যে কী ঘটেছে। 2007 সালে চিকুইটা অবশেষে 1997 থেকে 2004 সালের মধ্যে কলম্বিয়ার ইউনাইটেড সেলফ ডিফেন্স ফোর্সেস অব কলম্বিয়াকে $17 লাখ বেশি অর্থ প্রদানের কথা স্বীকার করেছে। কলম্বিয়ায় হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অর্থ প্রদান করা হয়েছিল। এই স্বীকারোক্তির পর তাদের $2.50 লাখ জরিমানা করা হয়েছিল। 17 বছর ধরে আইনি প্রক্রিয়া চলার পর অবশেষে 2024 সালের জুন এক রায়ে বহুজাতিক কর্পোরেশনকে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী বলে সাব্যস্ত করা হয়। Chiquita pays a fine, $25 million, and nobody goes to prison for committing murder. লক্ষণীয় বিষয় হচ্ছে, এই মার্কিন বহুজাতিক কোম্পানি যে এলাকায় কাজ করত সেখানে দীর্ঘমেয়াদী পরিবেশগত ক্ষতি এবং সামাজিক সমস্যা দেখা দেয়। তাদের কলা বাগান সম্প্রসারণ এবং আরও কলা উৎপাদনের জন্য ইউনাইটেড ফ্রুট কোম্পানি মধ্য আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল ধ্বংস করে, যার ফলে মধ্য আমেরিকার বিশাল অংশের পরিবেশ বিপর্যয় ঘটে এবং জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করে। কলা এখন বিশ্বের খাদ্য ঝুড়ির অংশ। একটি কলা নির্মম দাসত্ব এবং উপনিবেশবাদের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। তারা যদি কথা বলতে পারত তাহলে তাদের প্রতিটি ভোক্তার কাছে রক্তাক্ত সেই ইতিহাসের কাহিনী পৌঁছে দিত।